সঙ্গে আপনি কালকে কথা বলবেন। আজকে ওর মেজাজটা ঠিক নেই। নূর, খাবারটা খেয়ে নাও। না খালা, অদ্ভুত একটা অস্বস্তি লাগছে, খেতে ইচ্ছে করছে না। নূর, তুমি মুত্তাসিমের সাথে কথা বলছিলে? ও খুব ভালো ছেলে, আমি ওকে মানুষ করেছি। তবে একটা কথা, ওকে যদি কেউ মিথ্যে বলে বা ওকে যদি কেউ ঠকায়, তাহলে জানি না ওর কি হয়। তুমি ওর অতীত সম্পর্কে কিচ্ছু জানো না। সেই জন্য নূর, তুমি যদি ওর কাছে কিছু লুকো, সেটা বলে দাও। যদি পরেও জানতে পারে, তবে আমি জানি না ও কি করবে। খালা, আমি নিজেই বোঝার চেষ্টা করছি আমার সাথে কি হচ্ছে। আমি কাকে কি বলবো আমি বুঝতে পারছি না। আমি কোথা থেকে এসেছি, এখানে কি করছি, আমার নাম কি, আমি কিছু বুঝতে পারছি না। মা, কি দরকার ছিল ওকে হসপিটাল নিয়ে আসার? ওখানেই ছেড়ে দিতে। এসে যখন গেছি তখন কথা বলিনি। অসীমের ব্যাপারে আমার অনেক কিছু জানার আছে। ও কোথায় আছে এখন? আবিরা, আবিরা, চলো ওঠো, উত্তর দাও। নাটক বন্ধ করো। অসীমা কোথায় বলো আমায়। আবিরা, বলো। আরে আপনি কি করছেন? কি আস্তে কথা বলুন। আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। আপনি জানেন ওর কত গুরুতর আঘাত লেগেছে, আর তাও এই অবস্থায়। এই অবস্থায় মানে? উনি প্রেগনেন্ট। ওনার ভাগ্য ভালো যে এত বাজেভাবে পড়ার পরেও মার বাচ্চা সেফ আছে। আমি তো বুঝতেই পারছি না আপনারা কি করছিলেন, কি করে পড়লেন উনি। প্রেগনেন্ট মহিলার বিশেষ যত্ন নিতে হবে আপনাদের। প্রেগনেন্ট? আমি কাল অব্দি অপেক্ষা করতে পারবো না। আমাকে সোহানের সঙ্গে আজই কথা বলতে হবে। আমি মুত্তাসিমকে মিথ্যে বলছি না, আমাকে নিজেকেও তো জানতে হবে যে সত্যিটা কি। সোহানা, আমি জানি তুমি আমার ক্ষতি করতে চাইছিলে, কিন্তু কেন? সোহানা, তুমি শুধু আমাকে বলতে পারো যে আমি কে, কোথা থেকে এসেছি, আমার বাড়ি কোথায়। আমার স্মৃতিশক্তি চলে গেছে সোহানা, প্লিজ প্লিজ, আমি তোমার সামনে হাত জোড় করছি। যদি তুমি আমাকে শেষ করতে চাও, তাহলে এটা নিয়ে আমাকে শেষ করে দাও, কিন্তু প্লিজ বলে দাও। সোহানা, প্লিজ বোঝার চেষ্টা কর। সোহানা, 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 এটা তুমি কি করেছো?
এখানে কি চলছে? সুহানা, কি হলো? সুহানা, সুহানা, দেখুন না এটা কি করেছো। তুমি আমার মেয়েকে শেষ করতে চেয়েছিলে? আমার মেয়েকে? না না, সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কি হয়েছে মিজান? সুহানা, সুহানা আপা, এ কি করেছো তুমি? সরো এখান থেকে, সরো। আপা তুমি ঠিক আছো? আপা চোখ খোলো। কি হলো? আমি কল করছি। ডক্টর মাজিদ, আপনি এখন কোথায়? তাড়াতাড়ি আসুন। আমায় বিশ্বাস করুন প্লিজ, আমি কিচ্ছু করিনি। সরো, সরো এখান থেকে। মুস্তাসিম কোথায় নিয়ে যাচ্ছ? হসপিটাল আমি যান। কিন্তু বাইরে আপার ডাকে মিডিয়ারা এসেছে, বর্ডারে একটা শান্তিপূর্ণ অনুষ্ঠান আছে, এই খবরটা লোক জানাজানি হয়ে যাবে। মিজান, আমি আমার আপাকে নিয়ে চিন্তা করবো নাকি মিডিয়াকে নিয়ে? যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। মিডিয়া শকুনের মতো ঘুরে বেড়াচ্ছে। অপোজিশন যদি এই ঘটনাটা জানতে পারে তারা এটাকে হাতিয়ার বানাবে, আর তুমি চাপে পড়বে। খুব ভালো হয়েছে তুমি সঠিক সময়ে এখানে পৌঁছে গেছো। আমি সুহানার কাছে যাচ্ছি। এই মেয়ে, দাঁড়াও। এত বাজেভাবে পড়েছেন, তাও আবার এই অবস্থায়। এই অবস্থায় মানে? উনি প্রেগনেন্ট। আমার রাজা ফিরে এসেছে, তোমার কোলে আমার বংশের প্রদীপ ফিরে এলো। উপরওয়ালা আমার রাজাকে ফিরিয়ে দিয়েছেন এই বাচ্চাটার রূপে। এরা কি বলছে? আমি কি করে প্রেগনেন্ট? সাবধানে সাবধানে মা, সাবধানে। আমি তো অজ্ঞান হয়েছিলাম বাড়িতে ফিরে আসার জন্য। এরা 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 আমাকে প্রেগনেন্ট করে দিচ্ছে কেন? ওগো, তুমি তো সবাইকে খুশি করে দিয়েছো গো। আমাকেও ডাক্তারবাবু সব বলেছেন। কি রে আকাশ, তুই খুশি নয়? কি অদ্ভুত সংযোগ না, এক সপ্তাহ পরে আমার রাজার জন্মদিন, আর আজ আমার রাজার ফিরে আসার খবর পেলাম। বলছিলাম কি, তোমাকেও শুভেচ্ছা জানো। বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা। আজ আপনাদের সামনে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, বরং একজন মা দাঁড়িয়ে আছে। আপনারা দেখেছেন যে আমার মেয়ের কি অবস্থা হয়েছে। আমি জানি এটা অপোজিশনের একটা নোংরা খেলা। শেহনাজ বেগমকে টলাতে পারেনি, তাই একজন মায়ের মনে আঘাত দিয়েছে। আমি এখনই এই মুহূর্তে তার আসল চেহারা দেখাবো। নিয়ে এসো। এই সেই গিরগিটি, দেখুন ওকে। অপোজিশনের লোকেরা এই মেয়েটাকে পাঠিয়েছিল। কত সাহস মেয়েটার! নিজের পরিচয় গোপন করে আমাদের বাড়িতে এসে আশ্রয় নেয়, আর তারপর আমার মেয়েকে আক্রমণ করেছে, শেষ করার চেষ্টা করেছে। শান্তি বজায় থাক, এটাই আমাদের স্লোগান। সেটাই মাথায় রেখে আমি ওকে আশ্রয় দিয়েছি, কিন্তু এই মেয়েটা তার মর্যাদা দিল না। এবার আপনারাই বলুন যে আমি ওকে শাস্তি
একজন মা হিসেবে দেব নাকি আপনাদের হাতে সঁপে দেব ওকে? এই মেয়েটার যেন খুব কড়া শাস্তি হয়। আমরা একে ক্ষমা করব না। ও প্রতারক। প্লিজ আমায় বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। রিফাত বিবি, আবার কাজে বাধা দেওয়ার চেষ্টা করো না, তোমার জন্য এটাই ভালো হবে। আবা, 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 তুমি তুমি ঠিক আছো? ভাইজান, কেন বাঁচালে তুমি আমাকে? আমি বাঁচতে চাই না, বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। তুমি বাঁচতে চাই না আমি। আপা, তুমি শুয়ে থাকো প্লিজ। আপা, আপা, তুমি একটু বিশ্রাম নাও। আমি যখন এই ঘরে এসেছিলাম তখন অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তার মানে নূর সত্যি বলছিল, ও আবার কোনো ক্ষতি করেনি। তার মানে সোহানা আপা নিজের এই অবস্থার জন্য নিজেই দায়ী। ঠিক ধরেছেন, উনি নিজের প্রাণ নেবার চেষ্টা করেছিলেন। হে উপরওয়ালা, ডাক্তার সাহেব, এই কথাটা আপনি কাউকে... আপনি চিন্তা করবেন না, আমি খুব ভালো করেই বুঝতে পারছি এই কথাটা এখান থেকে সকল বাইরে প্রকার যাবে না। ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বেঁধেছিলেন, না হলে তো এত রক্ত বেরিয়েছিল যে ওনার বাঁচা অনিশ্চিত ছিল। রিফাত খালা, এখন সোহানা আপা ঠিক আছে, আপনি মিজানকে বলে দেবেন। কি? ইরাকের বাগদাদ থেকে আগত এ যুগের সেরা বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুর সত্যের বাণী নিয়ে এখন বাংলাদেশে। ইসলামী রেনেসার অগ্রনায়ক 2001 সালে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী অলৌকিক শক্তির অধিকারী বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুরের সান্নিধ্যে পরশ পাথরের মতো আশ্চর্যজনক সাফল্য পাওয়া যায়। আপনার যে কোনো ব্যর্থতা নিয়ে জীবনের সর্বশেষ আশ্রয় ভেবে পরিপূর্ণ ভক্তি নিয়ে আসুন এ সময়ের বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কালজয়ী মহাসাধকের কাছে। সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক জিন চালানের মাধ্যমে অতি অল্প সময় সমস্যার সমাধান দেওয়া হয়। প্রিয় মানুষটি কি আপনার অবাধ্য? তদবিরের দ্বারা অবাধ্য এই মানুষটি হয়ে যাবে আপনার পূর্ণ বাধ্যগত। আমার নাম লাকি বেগম, আমার বাড়ি খুলনা। আমার বিয়ের 3 বছর পরে হঠাৎ আমি জানতে পারলাম আমার স্বামী পাশের বাড়ি একটা মেয়ের সাথে পরকীয়া করে। এই কারণে আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেল। তখন আমি ইয়াসিন হুজুরের কাছে আসলাম। আমার স্বামী এখন ভালো হয়ে গেছে, আমি অনেক সুখী আছি। স্বামী হয়ে যাবে স্ত্রীর বশীভূত, স্ত্রী হয়ে যাবে স্বামীর প্রিয় অনুগত, প্রেমিক প্রেমিকা প্রেমের বাঁধনে থাকবে চির আবদ্ধ, দূর হয়ে যাবে মনের দ্বন্দ্ব, পূর্ণ হয়ে যাবে মনের বাসনা, অবাধ্য সন্তান বাধ্য করা, নেশা থেকে মুক্তি, ব্যবসায় লোকসান ঠেকানো, বয়স হয়েছে অথচ বিয়ে হচ্ছে না, বদ জিনের ক্ষতি থেকে রক্ষা ইত্যাদি সমস্যা থেকে আপনি কি পরিত্রাণ পেতে চান? ইয়াসিন শাহ হুজুর হতাশাগ্রস্ত মানুষের যে কোনো সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধান দিয়ে থাকেন। বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুরের সান্নিধ্যে পরশ পাথরের মতো আশ্চর্যজনক সাফল্য পাওয়া যায়। আপনার যে কোনো ব্যর্থতা নিয়ে জীবনের সর্বশেষ আশ্রয় ভেবে পরিপূর্ণ ভক্তি নিয়ে আসুন এ সময়ের বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কালজয়ী মহাসাধকের কাছে। জিন জাতি বাতাসের সাথে মিশে মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারে এবং যে কোনো মানুষের সাথে মিশে যে কোনো অসাধ্য কাজকে সম্ভব করতে পারে। সেই বাধ্য জিনের তেলেসমাতি পাওয়ার ও হুজুরের অলৌকিক কেরামতিতে শুধু দেশে নয় প্রবাসেও হাজার হাজার মানুষ সমস্যা মুক্ত হয়েছেন। নোয়াখালী সাইফুল, কুমিল্লার রোজিনা, সিলেটের হান্নান, চট্টগ্রামের মিজান, টাঙ্গাইলের বাহার, ঢাকার তাসফিয়া। আমি একটি ছেলের সাথে প্রেম করতাম, ছেলেটির সাথে আমার বিয়ে হয়। ওর বাবা মা আমাকে মেনে নেয় না, হুজুরের তদবিরে আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নেয়। এখন আমরা অনেক সুখী আছি। আপনার যে কোনো সমস্যা নিয়ে বিস্তারিত আলাপ করে আপনার কষ্টের কথা খুলে বলুন হুজুরের কাছে। তদবিরে কামিয়াব। কি করছেন আপনারা?
সব? কি করেছেন উনি? যান এখান থেকে। এই মেয়েটা আপনার বোনের ক্ষতি করার চেষ্টা করেছে আর আপনি একে বাঁচানোর চেষ্টা করছেন। এখন এটা প্রমাণ হয়নি। আমি জানি কোথাও ভুল হয়েছে। ওনার মেয়ের সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওনাকে একটু সময় দিন, সত্যিটা নিজে থেকেই সামনে চলে আসবে। ততক্ষণ আপনারা প্লিজ যান এখান থেকে। আসুন, উঠুন। মুর্তজিম, এসব কি? অপরাধীর পক্ষ নিচ্ছ তুমি? না মিজান, আপনাকে পাপ করা থেকে আটকাচ্ছি। উনি সোহানা আপার ক্ষতি করেননি, বরং ওনার প্রাণ বাঁচিয়েছেন। সোহানা আপা নিজেই নিজেকে শেষ করার চেষ্টা করেছিল, কারণ ও আপনার উপর অভিমান করেছিল। আপার বুদ্ধির কথা স্বীকার না করলেই নয়, লাঠিও ভাঙলো না, অথচ সাপও মরল। সুহানার কথাটাও প্রকাশ পেল না, আর বিনা পয়সায় খাবার খাওয়া মেয়েটাও লোকেদের হাতে গিয়ে পড়ল। কিন্তু সেই মুহূর্তে মুর্তজিম এসে আপার সব খেলা ভেস্তে দিল। তুমি কি মনে করো যে আপা তার শত্রুদের এত সহজে ছেড়ে দেবে? আপার বুদ্ধিকে তুমি কম ভেবো না। সে ক্ষিপ্র বাঘিনী, নিজের শত্রুদের শেষ করে ছেড়ে দেবে ও। আমাদের আপা একাই 100 জেনে রেখে দিও তুমি। এসো বাবা, তোমাকে ওষুধ লাগিয়ে দিই। এসো। না খালা, আমি ঠিক আছি। তুমিও তো খুব ব্যথা পেয়েছো। রিফাত ভাই, কাশেম ভাই আপনাকে ডাকছেন। ওনাকে বলুন আমি এক্ষুনি আসছি। খালা, আপনি যান, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। থ্যাঙ্কস তো আমার বলা উচিত। আপনি আমার আপার প্রাণ বাঁচিয়েছেন, বরং আমার তো সরি বলা উচিত। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আজ আপনার জন্য আমার আপা বেঁচে আছে। এখন থেকে আপনাকে রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমার। আজকের পর আপনাকে কেউ ছুঁতেও পারবে না। প্লিজ বসুন। নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না, দেখছো তো মুর্তজিম আর ওই মেয়েটা কত কাছাকাছি রয়েছে। আর তাছাড়া আজ বাইরে ওই মেয়েটার জন্য মুর্তজিম তোমার সঙ্গে উঁচু গলাতেও কথা বলেছে। এটা আমি আশা করিনি মুর্তজিমের কাছ থেকে। একটা সামান্য মেয়ের জন্য আমার ছেলে আমার বিপক্ষে যেতে পারে না। এবার এই মেয়েটাকে ওর জায়গাটা দেখিয়ে দিতে হবে। নূর, নূর, আবার কোথায় গেল মেয়েটা? নূর, নূর মা। কি হয়েছে খালা? আপনি তো ঘাবড়ে রয়েছেন কেন? বাবা, নূর আবার চলে গেছে। কি? আমার মনে হচ্ছে বেগম সাহেবাকে ভয় পেয়ে ও নিশ্চয়ই কোথাও চলে গেছে। কিন্তু এইভাবে কি করে যেতে পারে? কাল যা হয়েছে মেয়েটার সাথে ভালো হয়নি। ভুলটা তো আমিও করেছি। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি খুঁজে বার করছি ওনাকে। মেয়েটাকে দেখো। তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি, আর
বাঁচতে পারছি না, খুব মনে পড়ে তোমার কথা। অসীমা, আই লাভ ইউ। কারোর মুখে অসীমা শুনে মনে হলো কেউ আমাকে ডাকছে। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নূর, স্যার, স্যার আমার আপনার হেল্প দরকার। স্যার প্লিজ আমার ছবি নিউজ পেপারে ছাপিয়ে দিন। আমার স্মৃতিশক্তি চলে গেছে, আমার কিচ্ছু মনে নেই। আমার নাম কি, আমার পরিবার কোথায়, কিচ্ছু মনে নেই। জানি না আমি কে। প্লিজ প্লিজ স্যার, আমি হাত জোর করছি, প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ প্লিজ স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নূর, আপনি এখানে কি করছেন? স্যার, আপনারা কে চেনেন? উনি তো বলছিলেন যে ওনার নামটা পর্যন্ত মনে নেই। আমি বোঝাচ্ছি আপনাকে পরে। চলুন চলুন নূর। ছাড়ুন আমাকে। আপনি সকাল সকাল পুলিশ স্টেশনে কেন এসেছেন? আপনাকে বারণ করেছিলাম তো কোথাও না বেরোতে। কালই ওরা আপনাকে অ্যাটাক করেছিল, ওরা এখন আপনাকে খুঁজছে। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি আর বোঝা হয়ে থাকতে চাই না। আপনি কাল আমার জন্য কষ্ট পেয়েছেন, আর আমি কতদিন আপনার বাড়িতে থাকবো? আমি আমার বাড়িতে যাব, আমার পরিবারের কাছে যাব। একটাই আশা ছিল, সেটাও এখন নেই। আশা মানে? আপনার আপা সুহানা, উনি জানেন আমি কে, কোথা থেকে এসেছি। কিন্তু ওনার যে অবস্থা, তাতে তো আমি জিজ্ঞেসও করতে পারবো না। ওনাকে জিজ্ঞেস করতে পারবো না উনি কেন আমার ক্ষতি করতে চেয়েছিলেন। কি কি বললেন আপনি? ও আপনার ক্ষতি করতে চেয়েছিল? হ্যাঁ, আই সরি। আমি আপনার কাছে কিছু লুকোতে চাইনি, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। আমি জানতাম না আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন। আমার কিচ্ছু মনে নেই, কিন্তু এটা আমার খুব ভালো করে মনে আছে যে সুহান আমার গলায় ফর্ক ধরেছিল এখানে। আমার ওর মুখটা ভালো করে মনে আছে, কিন্তু কেন রেখেছিল সেটাই আমার মনে পড়ছে না। বাকি সবকিছু আবছা আবছা দেখতে পাচ্ছি আমি, কিছু মনে পড়ছে না। কি বললেন আপনি? বাকি সবকিছু মানে? একটা মুখ যেটা আমার মনে বারবার আসছে, জানি না কার মুখ, কিন্তু একটা অনুভূতি আছে যে ওর সাথে আমার কোনো গভীর সম্পর্ক আছে। নূর, আপনি ওনাদের বলুন যে মুখটা আপনি আপনার স্বপ্নে দেখতে পান। বলুন। আর কিছু মনে পড়ছে না। ওর চোখ, ওর চোখ, ওর চোখ, আমার কিছু মনে পড়ছে না। আর কিছু মনে করতে পারছি না। এই স্কেচ দিয়ে তো কাউকে খোঁজা খুবই মুশকিল ব্যাপার।
ধৈর্য ধরুন নূর, আমি খুঁজবো আপনার পরিবারকে। আপনার পরিচয় আমি ফিরিয়ে দেব আপনাকে। আমি আপনাকে কথা দিচ্ছি। দাঁড়াও, এসব কি অসভ্যতা আকাশ? না মা, এটা আমি কিছুতেই হতে দেব না। যতদিন আমি বেঁচে আছি ও এই বাড়িতে থাকতে পারবে না, কিছুতেই না। ওর জন্যই আজকে আমার ভাই, আমার অসীমা, সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কতদিন ধরে ওকে খোঁজার চেষ্টা করছিস, পেয়েছিস ওকে? পাসনি তো। আর ও তোর সাথে একবারও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে বা আমাদের কারোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে? বল। কারণ তাতেও আমারই ভুল ছিল। আমি অসীমার কথা বিশ্বাস করিনি। কেন ওর কথা বিশ্বাস করলাম না আমি? মা, যদি আমি সেদিন অসীমার সঙ্গে রাজাকে খুঁজতে যেতাম তাহলে অসীমা আজকে আমার সঙ্গে থাকতো না। আকাশ, তুই একা তোর ভাইকে হারাসনি। আমরা আমাদের ইরাকের বাগদাদ থেকে আগত এ যুগের সেরা বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুর সত্যের বাণী নিয়ে এখন বাংলাদেশে। ইসলামী রেনেসার অগ্রনায়ক 2001 সালে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী অলৌকিক শক্তির অধিকারী বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুরের সান্নিধ্যে পরশ পাথরের মতো আশ্চর্যজনক সাফল্য পাওয়া যায়। আপনার যে কোনো ব্যর্থতা নিয়ে জীবনের সর্বশেষ আশ্রয় ভেবে পরিপূর্ণ ভক্তি নিয়ে আসুন এ সময়ের বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কালজয়ী মহাসাধকের কাছে। সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক জিন চালানের মাধ্যমে অতি অল্প সময় সমস্যার সমাধান দেওয়া হয়। প্রিয় মানুষটি কি আপনার অবাধ্য? তদবিরের দ্বারা অবাধ্য এই মানুষটি হয়ে যাবে আপনার পূর্ণ বাধ্যগত। আমার নাম লাকি বেগম, আমার বাড়ি খুলনা। আমার বিয়ের 3 বছর পরে হঠাৎ আমি জানতে পারলাম আমার স্বামী পাশের বাড়ি একটা মেয়ের সাথে পরকীয়া করে। এই কারণে আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেল। তখন আমি ইয়াসিন হুজুরের কাছে আসলাম। আমার স্বামী এখন ভালো হয়ে গেছে, আমি অনেক সুখী আছি। স্বামী হয়ে যাবে স্ত্রীর বশীভূত, স্ত্রী হয়ে যাবে স্বামীর প্রিয় অনুগত, প্রেমিক প্রেমিকা প্রেমের বাঁধনে থাকবে চির আবদ্ধ, দূর হয়ে যাবে মনের দ্বন্দ্ব, পূর্ণ হয়ে যাবে মনের বাসনা, অবাধ্য সন্তান বাধ্য করা, নেশা থেকে মুক্তি, ব্যবসায় লোকসান ঠেকানো, বয়স হয়েছে অথচ বিয়ে হচ্ছে না, বদ জিনের ক্ষতি থেকে রক্ষা ইত্যাদি সমস্যা থেকে আপনি কি পরিত্রাণ পেতে চান? ইয়াসিন শাহ হুজুর হতাশাগ্রস্ত মানুষের যে কোনো সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধান দিয়ে থাকেন। বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুরের সান্নিধ্যে পরশ পাথরের মতো আশ্চর্যজনক সাফল্য পাওয়া যায়। আপনার যে কোনো ব্যর্থতা নিয়ে জীবনের সর্বশেষ আশ্রয় ভেবে পরিপূর্ণ ভক্তি নিয়ে আসুন এ সময়ের বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কালজয়ী মহাসাধকের কাছে। জিন জাতি বাতাসের সাথে মিশে মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারে এবং যে কোনো মানুষের সাথে মিশে যে কোনো অসাধ্য কাজকে সম্ভব করতে পারে। সেই বাধ্য জিনের তেলেসমাতি পাওয়ার ও হুজুরের অলৌকিক কেরামতিতে শুধু দেশে নয় প্রবাসেও হাজার হাজার মানুষ সমস্যা মুক্ত হয়েছেন। নোয়াখালী সাইফুল, কুমিল্লার রোজিনা, সিলেটের হান্নান, চট্টগ্রামের মিজান, টাঙ্গাইলের বাহার, ঢাকার তাসফিয়া। আমি একটি ছেলের সাথে প্রেম করতাম, ছেলেটির সাথে আমার বিয়ে হয়। ওর বাবা মা আমাকে মেনে নেয় না, হুজুরের তদবিরে আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নেয়। এখন আমরা অনেক সুখী আছি। আপনার যে কোনো সমস্যা নিয়ে বিস্তারিত আলাপ করে আপনার কষ্টের কথা খুলে বলুন হুজুরের কাছে। তদবিরে কামিয়াব। ছেলেকে হারিয়েছি, আজ দেবী মা আবার আমাদের আশীর্বাদ করেছেন। তুই কেন চাস না রাজাকে আমি আবার ফিরে পাই? মা, তুমি কি চাও বলো তো যে ও এই বাড়িতে আসুক? এই সমস্ত কিছু জানার পরেও যে ও আমাদের পরিবারের সঙ্গে কি কি করেছে। মা, আজ আমাদের এই যে অবস্থা সেটা ওর জন্য হয়েছে, সমস্ত কিছুর জন্য দায়ী ও। আর জানি না কি করে তোমরা সব ভুলে যেতে পারো। আমি কিছুতেই ভুলতে পারবো না, কোনোদিন ভুলতে পারবো না। কেউই ভুলতে পারে না আকাশ।
জন্যের সামনে এগিয়ে যেতে হয়। আর আমরা আবিরাকে বাড়ি নিয়ে আসিনি, আমাদের বংশধরকে নিয়ে এসেছি। আরো একটা কথা আকাশ, বাচ্চা জন্ম হওয়ার আগেই যদি বাবাকে হারায়, তার থেকে খারাপ আর কিছু হয় না। তাই সেই বাচ্চার বাবা তোকেই হতে হবে। তোর সন্তান হিসেবে ও বড় হবে। মা, বাবা এসব কি বলছে? হ্যাঁ, কি বলছো? কি বলছে বাবা? যেটা বলছেন ঠিকই বলছেন, এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। না না মা, রাজার জন্মদিনের আগে অসীমাকে খুঁজে আন, না হলে আমার সিদ্ধান্ত তোকে মানতেই হবে। আবিরাকে বিয়ে করে রাজার সন্তানের বাবা তোকেই হতে হবে, আর এটাই হলো আমার সিদ্ধান্ত। আপনি খুব ক্লান্ত হয়ে গেছেন, খালার রুমে গিয়ে একটু বিশ্রাম নিন। যান। ওখানেই দাঁড়াও। আমি জান, আসলে আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি শুনলাম তুমি ঘরের কাজকর্মে রিফাতকে অনেক সাহায্য করো। তাহলে ঠিক আছে। হায়দার কোটের অনুষ্ঠানে যত জিনিসপত্র প্রয়োজন আছে তার লিস্ট ওকে দাও। ওর দায়িত্ব হবে যে কোনো জিনিস যেন বাদ না যায়। এই নাও জিনিসের লিস্ট। এমনিতে সব জিনিস তুমি ভিতরের ঘরেই পেয়ে যাবে, আর যেটা পাবে না সেটা তুমি ফোন করে আনিয়ে নেবে। উপরে নাম্বার লেখা আছে। আচ্ছা। কি জানি কি হবে আপা। তুমি তো বলতে যে এই মেয়েটার জায়গা তুমি দেখিয়ে দেবে, তুমি তো ওর জায়গা আরো উঁচুতে তুলে দিলে। এত বড় একটা কাজের দায়িত্ব তুমি ওকে দিলে, বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না আপা। উপরওয়ালা তোমাকে এত বুদ্ধি দেননি শবনম যে তুমি আমার চাল বুঝতে পারবে। আপাতত অপেক্ষা করো, সব বুঝতে পারবে। প্রথমে জুনেদ ভাইকে ফোন করে নিই। অসীমা, কোথায় তুমি? কোথায় খুঁজবো তোমায়? হে উপরওয়ালা, একটা রাস্তা তো দেখাও। দিন, আমি আপনাকে সাহায্য করছি। বেগম সাহেব একটা কাজ দিয়েছেন, সেটা আমি ঠিক করে করতে চাই। প্লিজ ছেড়ে দিন। ঠিক আছে, আপনি আমাকে লিস্টটা দিয়ে দিন, আমি জিনিসপত্রগুলো মিলিয়ে নিই। আচ্ছা। হ্যালো হ্যালো, হ্যালো, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন আপনি? শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যালো, আকাশ, এসব আমি কি শুনছি? তুই নাকি শান্তি প্রস্তাবের অনুষ্ঠানে যাবি না বলেছিস? বাবা
ওই অনুষ্ঠানে যাবার প্রয়োজনটা বোঝ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওখানে যারা আসবেন তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব সব আমাদের দেওয়া হয়েছে। হ্যাঁ বাবা, আর আমার ইচ্ছে যে আমরা সবাই ওখানে গিয়ে একটু প্রার্থনা করি, সৌভাগ্যবানরা এই সুযোগ পায়। আমি চাই আমার বাড়ির সুখ শান্তি আবার ফিরে আসুক। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দিন, আমি কথা বলছি। বলছি, হ্যাঁ, জিনিসপত্র ঠিকঠাক পৌঁছে গেছে তো? শোন, এক মিনিট বাবা। হ্যালো, আচ্ছা জুনেদ ভাই, আপনি জিনিসপত্র পৌঁছে দিয়েছেন তো? আমায় ক্ষমা করবেন, আমি তো হায়দার কোর্টে কাউকে চিনি না। সরি, হয়তো রং নাম্বার ডায়াল করেছি, ক্ষমা করবেন। আপনি লিস্টটা চেক করুন, আমি জুনেদ ভাইকে কল করছি। কি বললি? কিন্তু সেখান থেকে কে ফোন করবে? সে তো পাশের দেশের শহর, নিশ্চয়ই কোনো রং নাম্বার। গলাটা শুনে খুব যাকে ওই রং নাম্বারের কথা ছাড়, আমি যা বলছি তা মন দিয়ে শোন। আমাদের সংগঠনের আমি প্রেসিডেন্ট, আমার স্পেশালি নিমন্ত্রণ করা হয়েছে। আমরা সবাই যাব ওখানে, তুই যাবি কিনা সেটাই বল। জুনেদ ভাই, আপনি জিনিসপত্রগুলো পৌঁছে দিয়েছেন? ধন্যবাদ। আমি ওকে সাহায্য করছিলাম, ও একটু ঘাবড়ে ছিল তো, তাই হেল্প করলাম। ও ভালোভাবে কিছু বুঝতে পারছে না। বুঝতে তুমি পারছো না মুর্তাজিম, তুমি তোমার অতীতের ভুল আবার করছো। সাবধানে পা ফেলো মুর্তাজিম, বারবার একই ভুল করলে জীবনও সঙ্গ দেয়া বন্ধ করবে। হায়দার কোর্টের অনুষ্ঠানের জন্য কাল বেরোতে হবে, অনেক প্রস্তুতি নিতে হবে। আর মনে থাকে যেন কোনো রকম ভুল আমি সহ্য করি না। ঠিক আছে, আমি জানি। হ্যালো, কে বলছেন? কথা শোনা যাচ্ছে না। এই গলাটা কাটছিল, এত চেনা চেনা কেন লাগছে? আরেকবার কল করে দেখি। কোন নাম্বারটা ডায়াল করেছিলাম কেন মনে পড়ছে না? এক্ষুনি তো ডায়াল করেছিলাম। হায়দার কোর্ট, ওখানে অনুষ্ঠান হচ্ছে। আমার কেন কিছু মনে পড়ছে না। এটা কার স্কেচ? আমাকে ওখানে যেতে হবে, হয়তো আমি ওখানে গিয়ে কোনো সূত্র খুঁজে পাবো। কিন্তু বাবা, আমি দিদি, 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 আবিরা! আবিরার কি হয়েছে? আরে আবিরাকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, গোটা বাড়িতে খোঁজা হয়ে গেছে, একটা জায়গাও বাদ দিইনি। ও তো প্রথম থেকেই ভুলভাল বলছিল। কোথায় গেল কে জানে মেয়েটা? হে উপরওয়ালা, কোথায় গেছে ও? আকাশ, একটু গিয়ে দেখ না, কোথায় গেছে এই অবস্থায়? হঠাৎ কি হয়ে গেল? এত ভিড় কেন? শুনুন, এখানে কি হয়েছে? এত ভিড় কেন? এখানে যে কেমিক্যাল ফ্যাক্টরিটা ছিল না, সেটা ব্লাস্ট হয়ে গেছে ম্যাডাম, সেই জন্য এত দুর্গন্ধ আসছে। ভেতরে যতজন ছিল শুনছি নাকি কেউ বেঁচে নেই, সেই জন্য তো পুলিশ আটকে রেখেছে আমাদের।
ভেতরে যেতেই দিচ্ছে না কাউকে। আমিরা, আমিরা দরজা খোলো, আমার খুব ভয় করছে এখানে। আমিরা, আমিরা। রাজা, না 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 না, শুনুন, আমাকে ছাড়ুন, আমাকে ভেতরে যেতে দিন। ম্যাম, আপনাকে তো একবার বললাম যে আপনি ভেতরে যেতে পারবেন না। দেখুন, আমি মা হতে চলেছি, আমার হাজবেন্ড ভেতরে, প্লিজ আমাকে ভেতরে যেতে দিন। ভেতরে যারাই ছিল তারা কেউ আর বেঁচে নেই, যান এখান থেকে। খালা, আপনারা কালকে হায়দার কোর্টের অনুষ্ঠানটায় যাচ্ছেন তো? আমিও যাই। না না মা, না, তোমার যাওয়া ঠিক হবে না। বেগম সাহেবা তো আগেই তোমার পড়ে গেছেন। উনি যদি ওখানে তোমাকে দেখে ফেলেন তাহলে জানি না কি করে বসবেন। তুমি যাবে না, তুমি বাড়িতেই থাকবে, ঠিক আছে? তুমি একটা কাজ করো, ওই জারটা আমাকে এনে দাও। আচ্ছা, এটা কি করলাম আমি? রাজার প্রাণ নিয়ে নিলাম। আবিরা, তুই কবে এরকম হয়ে গেলি? নিজের বোন অসীমার জীবন আমি শেষ করে ফেলেছি। রাজা, ওকেও শেষ করে ফেললাম। আমার হবু সন্তানের বাবাকে আমি এইভাবে শেষ করে ফেললাম। আমি বাঁচতে চাই না, এরকম জীবন আমি বাঁচতে চাই না। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমিরা, না। ইরাকের বাগদাদ থেকে আগত এ যুগের সেরা বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুর সত্যের বাণী নিয়ে এখন বাংলাদেশে। ইসলামী রেনেসার অগ্রনায়ক 2001 সালে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী অলৌকিক শক্তির অধিকারী বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুরের সান্নিধ্যে পরশ পাথরের মতো আশ্চর্যজনক সাফল্য পাওয়া যায়। আপনার যে কোনো ব্যর্থতা নিয়ে জীবনের সর্বশেষ আশ্রয় ভেবে পরিপূর্ণ ভক্তি নিয়ে আসুন এ সময়ের বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কালজয়ী মহাসাধকের কাছে। সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক জিন চালানের মাধ্যমে অতি অল্প সময় সমস্যার সমাধান দেওয়া হয়। প্রিয় মানুষটি কি আপনার অবাধ্য? তদবিরের দ্বারা অবাধ্য এই মানুষটি হয়ে যাবে আপনার পূর্ণ বাধ্যগত। আমার নাম লাকি বেগম, আমার বাড়ি খুলনা। আমার বিয়ের 3 বছর পরে হঠাৎ আমি জানতে পারলাম আমার স্বামী পাশের বাড়ি একটা মেয়ের সাথে পরকীয়া করে। এই কারণে আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেল। তখন আমি ইয়াসিন হুজুরের কাছে আসলাম। আমার স্বামী এখন ভালো হয়ে গেছে, আমি অনেক সুখী আছি। স্বামী হয়ে যাবে স্ত্রীর বশীভূত, স্ত্রী হয়ে যাবে স্বামীর প্রিয় অনুগত, প্রেমিক প্রেমিকা প্রেমের বাঁধনে থাকবে চির আবদ্ধ, দূর হয়ে যাবে মনের দ্বন্দ্ব, পূর্ণ হয়ে যাবে মনের বাসনা, অবাধ্য সন্তান বাধ্য করা, নেশা থেকে মুক্তি, ব্যবসায় লোকসান ঠেকানো, বয়স হয়েছে অথচ বিয়ে হচ্ছে না, বদ জিনের ক্ষতি থেকে রক্ষা ইত্যাদি সমস্যা থেকে আপনি কি পরিত্রাণ পেতে চান? ইয়াসিন শাহ হুজুর হতাশাগ্রস্ত মানুষের যে কোনো সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধান দিয়ে থাকেন। বিস্ময় মানব ইয়াসিন শাহ হুজুরের সান্নিধ্যে পরশ পাথরের মতো আশ্চর্যজনক সাফল্য পাওয়া যায়। আপনার যে কোনো ব্যর্থতা নিয়ে জীবনের সর্বশেষ আশ্রয় ভেবে পরিপূর্ণ ভক্তি নিয়ে আসুন এ সময়ের বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কালজয়ী মহাসাধকের কাছে। জিন জাতি বাতাসের সাথে মিশে মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারে এবং যে কোনো মানুষের সাথে মিশে যে কোনো অসাধ্য কাজকে সম্ভব করতে পারে। সেই বাধ্য জিনের তেলেসমাতি পাওয়ার ও হুজুরের অলৌকিক কেরামতিতে শুধু দেশে নয় প্রবাসেও হাজার হাজার মানুষ সমস্যা মুক্ত হয়েছেন। নোয়াখালী সাইফুল, কুমিল্লা রোজিনা, সিলেটের হান্নান, চট্টগ্রামের মিজান, টাঙ্গাইলের বাহার, ঢাকার তাসফিয়া। আমি একটি ছেলের সাথে প্রেম করতাম, ছেলেটির সাথে আমার বিয়ে হয়। ওর বাবা মা আমাকে মেনে নেয় না, হুজুরের তদবিরে আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নেয়। এখন আমরা অনেক সুখী আছি। আপনার যে কোনো সমস্যা নিয়ে বিস্তারিত আলাপ করে আপনার কষ্টের কথা খুলে বলুন হুজুরের কাছে। তদবিরে কামিয়াব। আমিরা, কি করছিলে তুমি? হ্যাঁ, নিজেকে শেষ করতে গেছিলে? এমনিতে তোমার কিছু হলে আমার যায় আসে না, কিন্তু আফসোস তোমার মধ্যে একটা নিষ্পাপ প্রাণ আছে। আমি চাইলেও তোমাকে এরকম করতে দেব না।
চেয়ে বড় অপরাধী এই পৃথিবীতে আর কেউ নেই, কেউ নেই। আমি আকাশ, আমিরা, ধন্যবাদ। আপনি প্রত্যেকবার আমাকে রক্ষা করেন। কথা দিয়েছি যে সব সময় আপনাকে রক্ষা করার। জানি না ওনার কি মর্জি। রিফাত খালা সব তৈরি হয়ে গেছে তো? কাল সকালে তাড়াতাড়ি বেরোতে হবে। আমি অনুষ্ঠানে যাব ঠিক করেছি। ঠিক আছে। ওই অনুষ্ঠানে পৌঁছানোর জন্য হয়তো মুর্তেজাম আমাকে হেল্প করবে। উপরওয়ালার অশেষ কৃপা, তোমার জ্ঞান ফিরেছে। আমরা তো ভয় পেয়ে গেছিলাম। তুমি ঠিক আছো তো বৌমা? আমাকে আমাকে যেতে দিন প্লিজ, প্লিজ। ওই মাথা ঠিক আছে তো তোমার? হ্যাঁ, আরে কোথাও যাবে না তুমি। তুমি এখন প্রেগনেন্ট, ভুলেও গেলে নাকি? ও আমার সন্তান, আর ওকে আমি বড় করব। আমার কারোর করুণা লাগবে না। আপনারা প্লিজ, আকাশ প্লিজ আমাকে যেতে দাও। সবাইকে বোঝাও না। আমি জানি এই গোটা বাড়িতে আমাকে কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না আমাকে। আর সেই কারণে আমি এখান থেকে যেতে চাই। আমি এটা চাই না যে কেউ আমাকে বা আমার সন্তানকে শুধু দয়ার চোখে দেখুক, আমাদের করুণা করুক। আমার ভাগ্য আমার সাথে যাই করে থাকুক না কেন, কিন্তু আমার এই সন্তানকে তার পিতার অভাব আমি কোনোদিন বুঝতে দেব না। সারা জীবন আমি আমার বুকে আগলে রাখবো, আর তার জন্য আমাকে যা করতে হবে আমি করব। আমিরা, এই বাচ্চাটা শুধু তোমার নয়, আমাদের রাজারও। আর রাজা আমাদের বাড়ির ছেলে ছিল, আমাদের নয়নের মণি। ও চলে যাওয়ার পর তোমার আর এই বাচ্চাটার দায়িত্ব আমাদের, আমাদের সকলের। সেই জন্য তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। হ্যাঁ মা, যে চলে গেছে তাকে তো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু যে আসছে তাকে আমরা বাঁচাতে পারি। তুমি তাকে এই বাড়িতেই বেড়ে উঠতে দাও মা। আমরা তোমায় কোথাও যেতে দেব না। বাবা আপনি, বলছিলাম কি, আমরা তো ওই অনুষ্ঠানের পর সবাই মিলে প্রার্থনা করতে যাব। আমিরাও আমাদের সঙ্গে চলুক, আমাদের রাজার জন্মদিন আসছে। তাই আমি ভাবছিলাম যে যদি সেদিনই আকাশ এই বাচ্চাটাকে নিজের পরিচয় দেয়,